সেফটি রিকোয়ারমেন্ট যে আমাকে হেলমেট পরে মোটর বাইক চালাতে হবে, সেটা পুলিশকে এসে এনফোর্স করতে হবে। ঠিক সেই রকম আজকে যারা মেন স্ট্রিম চ্যানেলে ভালো ভালো সিরিয়াল করছেন, আপনারা ইউ আর মানে গর্জিয়াস প্রোডাকশন কোম্পানিজ, আপনারা ছেলে মেয়েগুলোকে উইদাউট এনি প্রিকশন এইভাবে ঠেলে দিচ্ছেন। একটা কিনা 20,000 টাকার চাকরি বাকরি পাচ্ছে মাসে, কে আমাদের বলবে? পেলে তো মানে যাকে বলে লটারি, তার থেকে তো ডিয়ার লটারির প্রাইস পাওয়া সহজ। তো এই রকমের আনফ্যাশনেবল কথাবার্তা আজকে একটা কনস্টিটুয়েন্সি নিয়ে, হ্যাঁ, ভবানীপুর কনস্টিটুয়েন্সি লোকে জানে, আমার মাথার চুল থাকলে বোধহয় আমিও ছিঁড়ে ফেলতাম। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, কিন্তু এই মুহূর্তে ভোট এসে গেছে এবং ভোটে অনেক কিছুই বসত করছে। আবার যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলার উচিত ছিল, সেই শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে না। এবং ডক্টর কুণাল সরকার বারবার নাগরিক কণ্ঠস্বর হয়ে সেই জটিল জায়গাগুলোতে আলো ফেলার চেষ্টা করেন, যেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি না। ফলে আজকে একটা ইন্টারেস্টিং আলোচনা, আর সেই আলোচনার মুখ্য ভগীরথ ডক্টর কুণাল সরকার। আপনাকে স্বাগতম। নমস্কার। ভালো। প্রথম কথা বলি, এই যে একটি ছেলে 43 বছর বয়স, নিশ্চয়ই মরে যাওয়ার বয়স নয়, মারা গেল রাহুল অরুণোদয়, এবং পরে জানা গেল মিনিমাম কোনো সিকিউরিটি মেজার্স নেওয়া হয়নি ওরকম জায়গায় একটা শুটিং করার জন্যে, যারা লাইফ জ্যাকেট বা কিছু নুলিয়াকে রাখা, অথচ প্রফিটটা হই হই করে হবে। এবং অভিনেতাদের একভাবে আমি তাকে শ্রমিকই বলবো, শ্রমিকদের নিরাপত্তার কোনো জায়গা থাকবে না। এই জায়গাটা কী করে হচ্ছে? দেখো, খুবই ফ্রাস্ট্রেটিং এরকম একটা ঘটনা। কারণ আমার সঙ্গে এখন আমরা তো একটু যাকে বলে স্বর্গ মর্ত পাতালের মধ্যে, আমরা স্বর্গের মানুষ নই, পাতাল কিনা জানি না, অন্তত মর্তের মানুষ আমরা। কিন্তু সুতরাং ওই স্বর্গের অপ্সরীদের সঙ্গে খুব একটা দেখা হয় না। তবে রাহুলের সঙ্গে পরিচয় ছিল। রাহুল ভালো বলতো, ভালো লিখতো, নানান রকম বাচিক আলোচনা সভায় ওর সঙ্গে করেছি। ওর একটা খুব মজার অভ্যাস ছিল, কারণ ওর সঙ্গে ধরো আমি হয়তো চেয়ার করছি, মডারেট করছি, ও আমার পাশে বসে আছে। তো আমরা যদি কোথাও 10 মিনিট 15 মিনিট কোনো জিনিস নিয়ে বলি, আমরা হয়তো একটা কাগজে 4-5টা পয়েন্ট লিখব। তো রাহুল একটা সেই ফুলস্কেপ খাতার মতো নিয়ে ঘুরতো, এবং ওর মাথায় যে আইডিয়াগুলো ঘুরতো, ও ভার্বেটিম পুরো স্পিচটা লিখতো। অ্যান্ড ইন সাচ আমি একবার সন্দেহ করতাম কি শর্ট হ্যান্ডে লিখছে নাকি। মানে আমরা কেউ কথা বলছি, ও বসে একেবারে যেন মানে লাইটনিং স্পিডেও লিখে ফেলতো। ভারী ভালো ছেলে, অমায়িক ব্যবহার, খুব একটা ওর মধ্যে একটা হাম্বড়াই টাইপের ভাব এগুলো ছিল না। অ্যান্ড অবভিয়াসলি একটা একটা সামাজিক চেতনা বা একটা সামথিং বিয়ন্ড একটা সুপারফিশিয়াল এথিক্যাল ফিলিংয়ের ওপর একটা সোশ্যাল সিম্প্যাথি ওর মধ্যে ছিল। এখন এই ধরনের জিনিসগুলো যেটা দেখাচ্ছে, দেখো যে আমরা কত সহজে, আমরা যখন চাইছি, আমাদের রাষ্ট্র, আমাদের আইন আদালত, তারা চাইলে একটা মানুষের পিছনে ছিনে জোকের মতো পুলিশ লাগিয়ে দিতে পারে, ইনকাম ট্যাক্স লাগাতে পারে, ইডি লাগাতে পারে, তোমাকে বাড়ির থেকে তুলে নিতে পারে। কিন্তু আমরাই আবার কত সহজে যে এই যে বেসিক রিকোয়ারমেন্ট অফ সেফটিটাকে এড়িয়ে গিয়ে আমরা কাজকর্ম করতে পারি। তো আমি আরেকটা, যে এটাও তো একটা কি বলবো, ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট যে আজকে আমাদের মতো এত চিন্তন মননশীল সমাজে যে একটা বেসিক সেফটি রিকোয়ারমেন্ট যে আমাকে হেলমেট পরে মোটর বাইক চালাতে হবে, সেটা পুলিশকে এসে এনফোর্স করতে হবে। ঠিক সেই রকম আজকে যারা মেন স্ট্রিম চ্যানেলে ভালো ভালো সিরিয়াল করছেন, আপনারা ইউ আর মানে গর্জিয়াস প্রোডাকশন কোম্পানিজ, আপনারা ছেলে মেয়েগুলোকে উইদাউট এনি প্রিকশন এইভাবে ঠেলে দিচ্ছেন। সত্যিকারের মানে এটাতে যতটা দুঃখের, ততটা আমার মনে হয় একটা তীব্র ব্যক্তিগত এবং সমষ্টিগত অনুশোচনার জায়গা আছে। আর লেট আস অল কাম টুগেদার, আর যতটা অ্যাজ উই গ্রিভ,
আমাদের যতটা দুঃখ হবে একটা ভালো মানুষ, একটা ভালো ছেলে আমাদের মধ্যে থেকে অকারণে চলে গেল, ততটাই যেন আমরা নিজেরা ধিক্কার দিই যে কত সহজে আমরা এই নিজেদের ওপর বিপদটা ডেকে আনি। এবং আমাদের যে অবহেলা, এখন আমরা ডাক্তার হিসেবে না এই নেগলিজেন্স করার, ডাক্তারদের যে ভুল ত্রুটি হয় না, আদৌ তা নয়। বাট লেট আস অল বি আ লিটল বিট 12 মাইল দূরে হাসপাতাল যদি কাছে হতো হয়তো বাঁচানোর চেষ্টা আরও তীব্রভাবে করা যেত। দেখো 12 মাইল দূরে হাসপাতাল তো খারাপ না। ভারতবর্ষে একসময় একটা অডিট হয়েছিল। প্রথমত সেই অডিটে বলা হয়েছিল যে হোয়াট ইজ দি অ্যাভারেজ ডিস্টেন্স আ পারসন হ্যাজ টু ট্রাভেল ফর মেডিকেল ট্রিটমেন্ট, এবং প্রায়শই তোমার দেখা যেত যে সেই অ্যাভারেজ ডিস্টেন্সগুলো ইজ ইন 3 figures। হ্যাঁ, সুতরাং 12 মাইল সেই তুলনায় কিন্তু খুব খারাপ না। এবং আমি আদৌ কাউকে আজকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি না। এই যে ধরো একটা ডিস্ট্রিক্টে একটা জায়গায় গিয়ে পেশেন্টকে রাখতে, একটা অসুস্থ লোককে রাখতে পেরেছিল, উইদিন ধরো 12 মাইল যেতে তুমি খুব তাড়াহুড়ো করে গেলে হয়তো ম্যাক্সিমাম 15 মিনিট সময় লেগেছে। সুতরাং আমাদের দেশে স্ট্যান্ডার্ডে দ্যাট ইজ নট ব্যাড অ্যাট অল। কিন্তু প্রশ্ন হলো, যেখানে বহু লোক নামবে, যেখানে সিবেদ করবে, সেখানেও তো একটা লাইফ সাপোর্ট সিস্টেম থাকার কথা। একটা পাবলিক প্লেসে তো একটা ডিফিব্রিলেটর থাকার কথা, একটা অক্সিজেন রিসাসিটেশন কিট থাকার কথা। আর আমি আবার যে অলরেডি এই ঘটনাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আজকে রাহুলের ওপর নানান রকম ব্যক্তিগত একটা কুৎসিত মন্তব্য করা হচ্ছে, খুব খারাপ লাগছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি জিনিসটাকে ঘুরিয়ে হাসপাতাল ওপর আসতে চাইছি না। ধরো ইফ ইউ কনসিডার দিস পয়েন্ট, যে তুমি অ্যারাউন্ড দ্য কোস্টাল বেল্ট, অ্যারাউন্ড দ্য সি বিচ একটা হসপিটাল আছে, সেখানে আমি একজন ড্রাউনিং পেশেন্টকে নিয়ে গেলাম। আমি সত্যি জানি না যে সেই হসপিটালে আমাদের ড্রাউনিং ভিকটিমসদের ট্রিটমেন্ট করার পরিকাঠামো আছে কিনা। এই যে আমরা সিনেমায় দেখে অভ্যস্ত বা কোথায় কোথায় বলি অমুকের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তাকে একটা টিউব পরিয়ে দিয়ে অক্সিজেন দিতে হবে। হ্যাঁ, কাউকে অশ্রদ্ধা করে না বলছি, একজন অ্যাভারেজ ইমার্জেন্সি ডাক্তার বা যারা প্রাথমিক চিকিৎসা করে, প্রাথমিক হয়তো মেডিকেল কলেজ থেকে এর থেকে তাদের প্রথম কি দ্বিতীয় বছরের পোস্টিং পেয়েছেন, তাদের মধ্যে অনেকেই একটা ড্রাউনিং ভিকটিম বা একটা গ্যাসপিং পেশেন্টকে ওই টিউবটা পড়াতেও কিন্তু অভিজ্ঞতা লাগে। তারপর টিউবটা পরিয়ে তাকে ভেন্টিলেট করতে হবে, তাকে সাকশন করতে হবে, তার রেসপিরেটরি ট্র্যাক থেকে আবর্জনাগুলো বার করতে হবে। সুতরাং ওই কথায় বলে না, আমাদের যে চিকিৎসা পরিকাঠামো ব্যবস্থা, এগুলো নিয়ে মানে একটা অর্ধসভ্য জাতিকে পুরসভ্য করে তুলতে গেলে খাটাখাটনি আছে, বুঝলে তো, খাটাখাটনি আছে। একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা গেলাম, এবং এখানে আমরা নিশ্চয়ই কুণালবাবুর সেই স্পিচটা নিয়েও কথা বলবো, সোনালী চক্রবর্তী ফাউন্ডেশনের স্পিচ। তার আগে আরও দুটো জায়গাকে ধরে যাব। এই মুহূর্তে একটা দল বদলের দুরন্ত মরশুম চলছে। আমি রাহুল অরুণোদয়কে শ্রমিকই বললাম, কেননা আমার মনে হয়েছে তিনি একজন শ্রমিকই। হয়তো তার অনুরাগীরা রেগে যেতে পারেন, সেটা হলে কিছু যায় আসে না। অন্য একটা জায়গায় আমি যাচ্ছি। এই মুহূর্তে একটা দল বদলের বিরাট মরশুম চলছে। হয় মানুষ বিজেপি থেকে তৃণমূল, নয় তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, এবং কলকাতার একজন প্রখ্যাত চিকিৎসকও বিজেপিতে জয়েন করেছেন। এই সমগ্র বিষয়টাকে আপনার কী মনে হচ্ছে? অর্থহীন, অ্যাবসলিউটলি অর্থহীন। কারণ এই যে একটা গতিবিধি, জানো তো, ঠিক আমি যেভাবে অপলক দৃষ্টিতে যখন ওই তোমার তানজানিয়া কি কেনিয়ার জঙ্গলে, যেখানে প্রকৃতির নিয়মে যেরকম সমস্ত বন্য জন্তুরা একদিক থেকে একদিকে যায়, তো আমার যতটা কিউরিওসিটি ওই অ্যানিম্যাল মাইগ্রেশন ইন কেনিয়া নিয়ে হয়তো একটু বেশি আছে, কিন্তু অ্যানিম্যাল মাইগ্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমার আদৌ ততটা কিউরিওসিটি নেই। কেন নেই? কারণ প্রথমত আমি এই বর্তমান রাজনীতিকে মনে করি এটা হচ্ছে একদল নেকড়ে আর আরেক দল নেকড়ে নিজেদের মধ্যে তারা একটা টেরিটোরিয়াল এবং তাদের খাবার দাবার নিয়ে একটা হিংস্র প্রতিযোগিতা করছেন। যে প্রতিযোগিতার মধ্যে দুর্ভাগ্য কাদের? দুর্ভাগ্য হলো এখন এই হিংস্রতাটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে এই গণতন্ত্রের পুতুল খেলাটা বন্ধ করে একই তো অর্ধেক লোককে ভোট দিতে দিচ্ছ না, তাহলে যে বাকি অর্ধেক লোক আছে ভোট দেবার, তাদের বাদ দিলেই তো হয়।
সুতরাং এই জিনিসটাকে ভোটাভুটিটা বার করে, ধরো একটা যেরকম বাচ্চারা খেলা খেলে না, কান মোলামুলি, পাঞ্জা লড়াই, কি একে অপরকে লাথি মারো, কি একটা গালিগালাজের প্রতিযোগিতা করো, এইগুলো করে আপনারা মিটমাট করে নিন না। আলটিমেটলি প্রতিযোগিতাটা কিসের? আজ অবধি কোনো ইলেকশনে, আজ অবধি ধরো তুমি কোনো মেন লাইন চ্যানেল বা কোথাও গিয়ে বলো, আচ্ছা 5 বছর হয়ে গেল বাংলার মাথাপিছু আয় কতটা বেড়েছে? এগুলো তো একেবারে লোকে বলবে কুসংস্কার। হ্যাঁ, ওই আগেকার দিনে ব্রাহ্মণ চণ্ডালের ছায়া মারাতো না। এখন যারা এই ধরনের কথাবার্তাগুলো বলবে যে আমাদের মাথা পিছু আয় কত বেড়েছে, কারো কি কোনো রকম আইডিয়া আছে যে আমাদের কত সংখ্যক ছেলেমেয়েরা আজকে যে গ্র্যাজুয়েশনের পরে তারা একটা কিনা 20,000 টাকার চাকরি বাকরি পাচ্ছে মাসে? কে আমাদের বলবে? পেলে তো মানে যাকে বলে লটারি, তার থেকে তো ডিয়ার লটারির প্রাইস পাওয়া সহজ। তো এই রকমের আনফ্যাশনেবল কথাবার্তা আজকে একটা কনস্টিটুয়েন্সি নিয়ে, হ্যাঁ, ভবানীপুর কনস্টিটুয়েন্সি লোকে জানে, আমার মাথার চুল থাকলে বোধহয় আমিও ছিঁড়ে ফেলতাম। কি সাংঘাতিক কথা হচ্ছে! যখন নেলসন এবং যখন ট্রাফালগার এবং নেপোলিয়নের ওয়াটারলুতে যুদ্ধ হয়েছিল, আজকে ঐতিহাসিকরা লজ্জাবোধ করছে যে বেলজিয়ামের ওই যে ওয়াটারলু বলে এক চিলতে জায়গা ছিল যেখানে নেপোলিয়নকে হারতে হয়েছিল, আজকে আমার বন্ধুবান্ধবরা যুদ্ধ বলছে এই ভবানীপুরটা কি ব্যাপার? সে যেখানে রানী অফ ঝাঁসি সে ঘোড়ায় করে এসে মারা গেছিলেন, এটা কি এই টাইপের একটা ব্যাপার? যেখানে মাতঙ্গিনী হাজরা লুটিয়ে পড়েছিলেন, যে এই ভবানীপুরটা কি ব্যাপার? এখানে লোকে মনে করছে একটা মধ্যযুগীয় যুদ্ধ হতে চলছে। আলাম না ভাই, আজকে ভবানীপুরেই আছে। ভবানীপুরে যে লাখ লোক থাকে তারা সেই নালার ওপর থেকেই মাছ কেনে রোজ, তাদের সেই মশার কামড় খেতে হয়। ভবানীপুরে আজও ম্যালেরিয়ার প্রকোপ কমেনি। ভবানীপুরের লোককে আজও তাদেরও মধ্যে সেই একই রকম রুজি রোজগার, পড়াশুনো, একই রকমের সমস্যা আছে। তবে এখন ভবানীপুরের দুর্ভাগ্য কি, তুমি তোমার কুস্তির আঁকড়া করে ভবানীপুরকে বেছে নিয়েছো। আমাদের এখানে লোকে গায়ে ধুলোবালি নিকে আর অশ্রাব্য কথাবার্তা বলে কুস্তিটা করবে, আর ভবানীপুরের মানুষগুলোকে যবে না ওই ভোটটা হয় ততদিন আমাদের যাতায়াত গেল। যেহেতু ওই ভবানীপুরে বসেই তুমি কথা বলছি, রাস্তাঘাটে বেরোতে পারবে না, না হলে রামের হুঙ্কার, না হলে হনুমানের চিৎকার, না হলে সাম্যবাদের কীর্তন, না হলে সংখ্যালঘুদের জন্যে কিছু মেকি ভালোবাসা। এর মধ্যে দিয়ে কি হবে? লোকে না যাতায়াত করতে পারবে। যে 2-4 পয়সা রোজগার করতো সে লোকটা যদি 4 ঘন্টা বাড়ি থেকে বেরোতেই না পারে, তার ডেইলি ইনকাম 25% কমবে। সুতরাং এই মধ্যবিত্তের পেটে লাথি মারা যে সংসদীয় গণতন্ত্র, এটা নিজের স্বমহিমায় প্রকাশিত হবে। এই স্বমহিমার উৎসবে, যে উৎসবে সবাই মহিমান্বিত, সেখানে আপনার কাছে কোনো অফার ছিল না এই বছর দাঁড়ানোর? না, আমার মনে হয় লোকে বলতে বলতে তিতিবিরক্ত হয়ে গেছে। কারণ আমার দুটো প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে রাজনীতি তো মানুষকে করতেই হবে, যারা রাজনীতি করেন তাদের আমি আদৌ খুব একটা, কিন্তু রাজনীতির সঙ্গে আমাদের যে ফ্রাস্ট্রেশনটা, সেই ফ্রাস্ট্রেশনটা হচ্ছে রাজনীতি যদি শুধুই এবং কেবলমাত্রই ক্ষমতার ছিনিমিনিতে সীমাবদ্ধ থাকে, যে রাজনীতিকে আমরা মানুষের জীবন জীবিকা, রুজি রোজগার, চাকরি, স্বাস্থ্য, রোজগার, জীবনের সঙ্গে আমরা সম্পৃক্ত করতে পারছি না, তাহলে সেই রাজনীতিটা আমার কাছে প্রথমত খুব ফ্রাস্ট্রেটিং। আর এখনও বলতে গেলে ধরো মানুষের কল্যাণে হোক, অভিশাপে হোক, আশীর্বাদে হোক, আমার মনে হয় আমার নিজের একটা কোর এরিয়া কাজকর্ম আছে আর কি। যেদিন বুঝবো চোখে দেখতে পাচ্ছি না, হাতটা কাঁপছে, মাথাটায় মরচে পড়ে গেছে, ডায়াগনোসিস করতে পারছি না, অপারেশন করতে পারছি না, কি রোগ আছে ধরতে পারছি না, তখন হয়তো ভাবতে হবে, অন্যভাবে নেবে না। এই যে কথাটা বলে না, ইট ইজ দ্য রেফিউজ অফ স্কাউন্ড্রেলস, তো সেই দিন হয়তো আমাকেও হামাগুড়ি দিয়ে আই হ্যাভ টু সিক রেফিউজ ইন দ্য রেফিউজ অফ স্কাউন্ড্রেলস। আর আজকের এই পৃথিবীতে আমার মনে হয় আই কংগ্র্যাচুলেট পিপল
যারা এই আজকে রাজনীতির, কিন্তু হোয়াট ইজ দ্য প্রবলেম আমার পরশ্রী কাতরতা নিয়ে নয়, প্রবলেম হচ্ছে যে যত দিন যাচ্ছে, যত রাজনীতির হিংস্রতাটা বাড়ছে, তত এই হিংস্র রাজনীতি মানুষের জীবন থেকে আরও দূরে চলে যাচ্ছে। খুব অসাধারণ একটা জায়গায় কুণালবাবু আমাদের নিয়ে গেলেন। সেখান থেকে একটা প্রশ্ন করবো, এই গ্রামসি যেটাকে হেজিমনি বলতেন, আমি একটা অ্যানালিসিস করে দেখেছি 60টা লোক ভারতবর্ষের বিভিন্ন পলিটিক্যাল পার্টির, তার মধ্যে বাম ডান সবাই আছে, তারা সেট করে দিচ্ছে ভারতবর্ষ আসলে কীভাবে চলবে, অর্থাৎ কোন পার্টির হয়ে কে দাঁড়াবে, কে কোথায় কি নেতা হবে, এই সমস্ত বিষয়টা 60টা লোক ঠিক করে দিচ্ছে এবং সেই 60টা লোকের হাতে ভারতবর্ষ কুক্ষিগত হয়ে থাকবে, এর বাইরে ভারতবর্ষের কোনো মুখ নেই। এই বিষয়টাকে একটু যদি বলেন। দেখো, ব্যাপারটা হলো যে তোমার চিন্তা ভাবনাটা, আমি মানে গ্রামসির যে চিন্তা ভাবনা, তার যে থিঙ্কিং ডিউরিং দি আর্লি ডেজ অফ ইটালিয়ান ইগ্যালিটেরিয়ানিজম, এবং একসময় গ্রামসি এবং পরবর্তীকালে তার আদর্শতে গ্যারিবল্ডির মতো লোকেরা তার অনেক চিন্তা ভাবনা করেছিলেন। দেখো, সেই চিন্তা ভাবনাগুলো ভালো, কিন্তু মানুষের ইতিহাসে হয়তো একটা বিরাট আক্ষেপ থেকে যাবে যে সাম্যবাদ হচ্ছে ইজ লাইক আ ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট। When done in the lab, it looks beautiful. যখনই সেটাকে পলিটিক্যাল ল্যাবের বাইরে যখন জীবনে প্রতিফলিত হয়েছে, ইন দ্য কনটেক্সট অফ আ লার্জার কান্ট্রি বা সোসাইটি, দুঃখের বিষয়। আমি এটাকে আদৌ মনে করি না ইজ এ রিজন টু সেলিব্রেট। আমরা মানুষ এতই স্বার্থপর এবং আমাদের মধ্যে সেলফ ইন্টারেস্ট এবং স্বার্থপরতাটা এতই এনগ্রেন্ড। তুমি গ্রামসির কথা কেন বলবে? পৃথিবীর প্রথম সোশ্যালিস্ট হচ্ছেন গৌতম বুদ্ধ। much centuries before Gramsci. কিন্তু the difficulty with socialism with a conscience হচ্ছে যে যখন আমি নিজের মনে অ্যাপ্লাই করছি বা আমার একটা লিমিটেড কনটেক্সটে অ্যাপ্লাই করছি, ইট লুকস বিউটিফুল। আর যতবার সেটাকে আমি সোভিয়েত রাশিয়া বলো, কিউবা বলো, চায়নায় বলো, এই যে 34 বছরের পশ্চিমবঙ্গ, এটাও একটা মেকি প্লাস্টিকের সাম্যবাদ ছিল। তো এইটা একটা প্লাস্টিক পলিথিনের যে সাম্যবাদ পশ্চিমবঙ্গে ছিল, এটাও তো সারভাইভ করেনি। বাট দ্যাট ইজ আ ম্যাটার অফ হিউম্যান ট্র্যাজেডি, এটাকে আমি ভালো চোখে দেখি না। এবং তুমি যে পয়েন্টগুলো বলছো, দিজ আর অল দ্য ডিবেটস বিটুইন ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম। শুধু তাই বলছি না, আমি বলছি 60টা লোক ঠিক করে দেবে একটা দেশের ভবিষ্যৎ। 60টার বিরাট সংখ্যা তো এখন। পৃথিবী ইজ রান বাই 5 সফটওয়্যার কোম্পানিজ। দ্য ওয়ার্ল্ড ইজ নট রান বাই পিপল যার জন্যে তুমি ভোট দাও। দ্য ওয়ার্ল্ড ইজ রান বাই পিপল যার গুডস ইউ বাই। আজকে তুমি মনে করছো যে অমুকে প্রধানমন্ত্রী, অমুকে মুখ্যমন্ত্রী, তার পায়ে লুটিয়ে পড়বে, আর ওই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী লুটিয়ে পড়ছে তাদের পায়ে, যাদের অধ্যক্ষটা এ দিয়ে শুরু হচ্ছে, কার অধ্যক্ষটা টি দিয়ে। কার্ল মার্কস ঠিক ছিলেন, কিন্তু কার্ল মার্কসের তো বেসিক ফান্ডামেন্টালসের সঙ্গে তো আর্গুমেন্ট হয় না। কিন্তু ফান্ডামেন্টাল টাইম সাইকেলটা কার্ল মার্কসের একটু গণ্ডগোল ছিল। আর যেটা বললাম যে ইউ ক্যানট ডিবেট উইথ হিজ রিয়েলাইজেশন অন প্রোডাকশন মেশিনারি, লেবারের প্রবলেম, সোশ্যাল এক্সপ্লয়টেশন, এগুলো নিয়ে তো কোনো বিতর্ক হয় না। কিন্তু সেটাকে যখনই কার্ল মার্কসের চালাচামুন্ডারা আজকে জীবনে অ্যাপ্লাই করলো, তখন প্রশ্ন হবে তুমি কোথায় অ্যাপ্লাই করলে? তুমি কি না সোভিয়েত রাশিয়া অ্যাপ্লাই করতে পেরেছো? তুমি কি নর্থ কোরিয়াতে অ্যাপ্লাই করতে পেরেছো? তাও পারোনি। সো দেয়ার ইন লাইজ দ্য ফ্যালাসি বা ট্র্যাজেডি অফ হিউম্যানিটি, যে আমরা আমাদের এই যে পশ্চিমবঙ্গের সিপিএমের অবস্থা দেখো না। পশ্চিমবঙ্গের সিপিএম আজকে লোকে যে বলছে, তোমাকে অত দূর চাইতে হবে কেন? এই যে সিপিএম জিরোয়ে আটকে আছে, কেন জিরোয়ে আটকে আছে? আজকে বুদ্ধদেব বাবু হঠাৎ যেন মনে হচ্ছে যেরকম লোকে যেন তিনি 3 দিন কম্পোজিট ডোজটা মিস করে হঠাৎ ঘুম থেকে উঠে মনে করলেন যে আমাকে ইন্ডাস্ট্রি করতে হবে। এদিকে বুদ্ধদেব বাবুর প্রিভিয়াস জেনারেশন কি করে গেছেন, সে কী সব নাম ছিল তাদের, রাম চ্যাটার্জি, অমুক দাশগুপ্ত। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিটা করার আগে তারা তো উকুন বেচার মতো ইন্ডাস্ট্রিদের বার করেছেন। 15,000 20,000 কোম্পানিকে লাথি মেরে ঝেঁটিয়ে বিদায় করে। বামপন্থীদের জন্য হয়েছিল না 1900, মানে যবে থেকে আমাদের রাজধানীটা সরে গেল তারপর থেকে কমপ্লিটলি। দেখো, ফ্রেট ইকুয়ালাইজেশন রাজধানী সরেছে 1911-এ।
তুমি স্বাধীন হয়েছ 1947-এ, 1965-1967 অবধি উই আর 35-40% অফ ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। 1965 অবধি ইন্ডিয়ার 25% ইনকাম ট্যাক্স আমাদের থেকে আসতো। সুতরাং সেটা আমরা অনেক দুর্ভাগ্যকে মেনে নিয়েছিলাম, করেও আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটার ইন্ডিপেন্ডেন্সের আগে অনেকটাই ব্রিটিশদের দাক্ষিণ্যে, কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্স তো সেটা চলছিল, স্টিল চলছিল, হেভি ইন্ডাস্ট্রি চলছিল। আজকে হাওড়া, আসানসোল, দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গায় ম্যানুফ্যাকচারিং চলছিল। সো দিস ওয়াজ আ কমপ্লিট ডিস্ট্রাকটিভ নাইভিটি অন দ্য পার্ট অফ দ্য লেফট। তারা মানে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানই বলছে 2024 সালে 5 লক্ষ যে ইউনিট বন্ধ হয়ে গেছে, সেখানে ট্রেড ইউনিয়নিজমের মানে অভিঘাত 1% নয়। না, আমি সেটাকে কন্টেস্ট করব। দ্যাট ইজ নট কারেক্ট অ্যাট অল। কারণ মানে এটা হয়তো বললে অনেকে আপসেট হবেন, কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে নিষ্ফলা যে 25 বছর কেটেছে, আমি শুধু তার সঙ্গে একটা স্কুল না, তিনি আমার থেকে অনেক অনেক সিনিয়র, তার সঙ্গে আমি দুটো একই স্কুলে পড়েছিলাম, কিন্তু আই থিঙ্ক বেঙ্গলস বিগেস্ট ফেলিয়ার অ্যাজ এ চিফ মিনিস্টার ওয়াজ জ্যোতি বাসু। কারণ ওর মতো একটা নিষ্ফলা 25 বছর কি 27 বছর পশ্চিমবঙ্গে, হি গট দ্য বিগেস্ট স্টেবিলিটি ফ্যাক্টর। আজকে বিধান রায় অতটা স্টেবল ছিলেন না যতটা জ্যোতি বাসু ছিলেন, কিন্তু জ্যোতিবাবু খাদ্যে পশ্চিমবঙ্গ স্বনির্ভর হয়েছে। খাদ্যে স্বনির্ভর হলে কি হবে? এগ্রিকালচার পার হেক্টেয়ার, এখন তো এগ্রিকালচারের তো ইজ ভাইটাল, এগ্রিকালচার ইজ ইম্পর্টেন্ট, তার উপরে তো জ্যোতিবাবুকে দেখতে হতো। আমরা কোন জায়গায় আমাদের রাজনীতিটা নেমে গেছে? বিজেপির এক স্বনামধন্য নেতা বলছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি ননভেজ হবেন। পশ্চিমবঙ্গে আজকে কলকাতার শহরে সবথেকে কমন সারনেম হচ্ছে আগরওয়াল। পশ্চিমবঙ্গে যত লোক ইনকাম ট্যাক্স দেয় তার অ্যাবাউট 65% হচ্ছে অবাঙালি। তো তুমি শুধু তো ডাল ভাতে ডিফারেন্স করলে চলবে না। পশ্চিমবঙ্গে যে ক্যাপিটাল জেনারেশন হয়, একটা অদ্ভুত ব্যাপার আছে, জানো কি না জানি না, এই সব ব্যাপারগুলোর মধ্যে বাঙালি তো একটু আধ্যাত্মিকতা এবং কাব্যিকতায় বিশ্বাস করে, তো যে আমরা ওভারঅল জিডিপিতে আমরা ভারতবর্ষের প্রথম 10টা শহরের মধ্যে পড়ি না, কিন্তু তুমি যদি মেট্রোপলিটন কলকাতাকে চিন্তা করো, আজও মেট্রোপলিটন কলকাতার টোটাল জিডিপি কিন্তু ব্যাঙ্গালোরের থেকে বেশি। কেন বেশি? কারণ সেই যে জিডিপির হোল্ডিং, সেই জিডিপি হোল্ডিংয়ের 92% আসে মারওয়াড়িদের কাছ থেকে। তো তোমাকে তো সেটা মেনে নিতে হবে। সুতরাং সেটা যদি হতে থাকে, পেরুতে যেমন একজন জাপানিজ বিকেম প্রেসিডেন্ট অফ পেরু, আমাদেরও হতে পারে, আমি তাতে আদৌ আশ্চর্য হব না। খুব ভয়ের জায়গা আমরা বললাম, এবং যেভাবে আজকে আমরা দেখছি যে বিজেপির নেতারা অনেক সময় বলেন ভব্য রাম মন্দির গড়ে তুলতে হবে, সমৃদ্ধ কৃষক, সমৃদ্ধ রাষ্ট্র, সেখান থেকে এটা হওয়া স্বাভাবিক যে হয়তো বাঙালিকে সরিয়ে, সেই বিষয়টায় আমরা অন্যদিন আলোচনায় যাব। কিন্তু আজকে আরও গুরুত্বপূর্ণ আলোচনায় এবার যাব, সেটা হলো সোনালী চক্রবর্তী ফাউন্ডেশনের বক্তব্যে ডক্টর কুণাল সরকার একটা ঐতিহাসিকভাবে আমাদের বোঝালেন যে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থার একটা শিফট হয়েছিল। 1947-এ ব্লাড বাথের মধ্যে দিয়ে, আমি যদি ভুল হই তাহলে কুণালবাবু আমায় ধরিয়ে দেবেন, ব্লাড বাথের মধ্যে দিয়ে ভারতবর্ষ আবির্ভূত হলো। যে সময় ভারতবর্ষ আবির্ভূত হলো সেই সময় ভারতবর্ষের পশ্চিমবাংলার বড় বড় হাসপাতালগুলোর সামনে সাধারণ মানুষকে নিয়ে যাওয়া মানে তার ঢোকার প্রবেশাধিকার ছিল না। পরবর্তীকালে আমরা সেদিন থেকে আজকে প্রায় 70 বছরের কাছাকাছি আয়ু পেলাম। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে রয়েছে, অমর্ত্য সেন যেটা বারবার বলেছেন যে শিক্ষা ও স্বাস্থ্যে আমরা বিরাটভাবে অবহেলিত হয়ে রইলাম। এবং দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, চীনও 1949-এর স্বাধীনতা পেল এবং সেও একটা বিরাট ব্লাড বাথের মধ্যে দিয়ে পেয়ে গেল, তবু কিন্তু শিক্ষা স্বাস্থ্যে চীন আমাদের থেকে এগিয়ে গেল এবং চীনে গড় আয়ু মহিলা এবং পুরুষের অনেক বেশি। তাহলে এই ফেলিওরটা হলো কেন? দেখো, আমি যেহেতু এই হেলথ ইকোনমিক্স বা প্রিভেন্টিভ হেলথ ডেটা নিয়ে একটু কাজকর্ম করি, প্রথমত আমি তোমাকে একটু ডিবেট করে বা তোমাকে রিবার্টাল করে বলবো যে চীনের প্রাইমারি হেলথ স্ট্যাটিস্টিক্স আমাদের থেকে কয়েকটা স্ট্যাটিস্টিক একটু বেটার, আমাদের থেকে ওদের ম্যাটারনাল মোর্টালিটি একটু বেটার, কিন্তু ভারতবর্ষ এবং চীনের মধ্যে লাইফ এক্সপেক্টেন্সির একটা মারাত্মক তফাৎ নেই, 1 বছর না 1.5 বছর বেশি অন দি আদার হ্যান্ড।
চায়নার কিন্তু এখনও ধরো আমরা যেটাকে ধরো আজকে ক্যালকুলেট করে কি বলি যে আমাদের দুর্বলতা কোথায়, তুমি যে কথাগুলো বললে 47-এ আমরা 14ই আগস্ট 47-এর অবধি আমাদের যা মরুগ্গে জাগ্গে খাগ্গে মরুগ্গে এই টাইপের একটা ব্যবস্থা ছিল। তারপর থেকে মানুষের একটা প্রত্যাশা এলো, গণতন্ত্র হলো, এই সমস্ত ব্যাপার এলো। তো আমাদের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা রইল সবাইকে সব কিছু দেব, যেটা আমি বলেছি যে আমাদের কনস্টিটিউশন ফ্রেমার যারা, তারা প্রিয়াম্বলে নানান রকম রাইটসের কথা বলেছেন, কিন্তু একটু ঢোক গিলে ঠোঁট চেপে তারা রাইট টু হেলথের কথাটা অ্যাভয়েড করে গেছে। অধিকারের কথা বলেছেন। হ্যাঁ, জীবনের অধিকার, কিন্তু স্বাস্থ্যের অধিকার নেই, তার মানে অসুস্থ হয়ে বেঁচে থাকো। সুতরাং ভারতবর্ষ হ্যাজ দ্য রাইট টু সিকনেস বাট নট রাইট টু হেলথ আর কি। বাট দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। বাট টু বি রিয়েলিস্টিক, আমাদের সেই কোমরের জোর, সেই টাকার জোর ছিল না। কেন ছিল না? তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাইওয়ান যদি পেরে থাকে, জাপান যদি পেরে থাকে, আমরা পারলাম না কেন? মেইনলি আমরা পারলাম না কেন? কারণ যে দেশ পৃথিবীতে দেখবে যে একটা জিওগ্রাফিতে বাস করে, যা চারিদিকে ঝগড়ুটে লোকেদের মধ্যে থাকে, তার মানে কি তোমার অ্যাবাউট 20% অফ ন্যাশনাল জিডিপি তুমি কিছু অর্ধভুক্ত নগ্ন মানুষকে তুমি রাফায়েল এয়ারক্রাফট দিয়ে প্রোটেক্ট করছো। তো তোমার তো তাতেই 20% জিডিপি তো ওখানেই জলে চলে যাচ্ছে। তো এই যে ওভার স্পেন্ডিং অন সার্টেন থিংস, তার মধ্যে একটা ডিফেন্সে আমরা ভয়ানক ওভার স্পেন্ড করি। তারপরে আমাদের এই পলিটিক্যাল পার্টিগুলো বেঁচে থাকার জন্যে প্রথমে যখন ওকে অনুদান দেয় ও চোখ পাকায়, গিয়ে পরের দিন ও যদি লক্ষ্মীর ভাণ্ডার দেয়, পরের লোকটা লাডলি বেটি স্কিম দেয়। তো এই অনুদান এবং এটসেট্রা ওভার স্পেন্ডিং করে আমাদের মতো আমরা এখন জাস্ট একটা লো ইনকাম গ্রুপ থেকে মিড ইনকাম গ্রুপে যাবার একটা চেষ্টা করছি। সুতরাং আমাদের এই ইনকাম গ্রুপে তুমি স্বাস্থ্যের প্রতি তুমি আর্গুমেন্ট করতে পারো যে আমাদের ওভারঅল 7% মতো স্বাস্থ্যে খরচা হয় সবাই মিলে, তার মধ্যে মেরে কেটে রাষ্ট্রের খরচা হচ্ছে 1.5% কি 2%-এর কম, বাকি 4% আমার তোমার পকেট থেকে। ভয়াবহ, 7,85,000 কোটি টাকা ডিফেন্স বাজেট, অথচ সেখানে মাত্র 1.5% অফ জিডিপি কেন্দ্রীয় বাজেট রয়েছে। কিন্তু উপায় নেই না, কারণ উপায় নেই, কারণ তুমি পাকিস্তানের জুজু দেখালেও, কারণ যতক্ষণ তুমি এখন আমরা কি চাই, ধরো আন্ডার ম্যাকার্থার জাপানকে তো ডিফেন্সে খরচা করতে হয়নি, সাউথ কোরিয়ার তো ডিফেন্স বলে কোনো বাজেট নেই, এই যে এন্টায়ার ইউরোপের মধ্যে এত সোশ্যাল সিকিউরিটি কেন, যেটা নিয়ে ট্রাম্প আজকে মিনিটে মিনিটে গালিগালাজ দিচ্ছে। ইউরোপের টোটাল স্পেন্ডিং তো নেটোর ঘাড়ে ছিল, তারা মেরে কেটে 10% কন্ট্রিবিউট করতো, বাকি 90% তো ইউএসের। তাদের মাথাপিছু ইনকাম আমাদের থেকে বেশি। বেলজিয়াম হ্যাজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকামস ইন দ্য ওয়ার্ল্ড, আর তার উপর তাদের কোনো ডিফেন্স ইনকাম নেই, তারা ওই জন্যে সোশ্যাল সেক্টরে বেশি স্পেন্ড করতে পারছে। এখন আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে আমাদের কি করা উচিত? আমাদের যেটা করা উচিত, এই যে বিভিন্ন আমাদের একদিকে আয়ুষ্মান, একদিকে স্বাস্থ্যসাথী, এই স্কিমটি, এই ধরনের অনেক স্কিম আছে হলো, তাতে অন্তত একটা পজিটিভ জিনিস আমরা দেখছি যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার তোমার টার্গেট কত? সভ্য দেশের টার্গেট হচ্ছে নো মোর দ্যান 15 to 20%। আমরা এখন কোথায় আছি? আমরা 50%-এর কাছাকাছি আছি। কোথায় ছিলাম? 70%-এ ছিলাম। তাহলে কিছুটা নামানো গেছে, এখনও এটাকে নামাতে হবে। আর সেদিন আমার যে অ্যানালিসিসের মধ্যে আমি একটা কথা বলেছি যে আমরা কথায় কথায় বুক বাজিয়ে বলি ভারতবর্ষের মিডল ক্লাস, আমাদের মধ্যবিত্ত মানুষ, ভারতবর্ষের ইঞ্জিন অফ গ্রোথ মধ্যবিত্ত মানুষ, সেই মধ্যবিত্ত মানুষের কোনো কাভারেজ নেই পশ্চিমবঙ্গ বাদ দিলে। একমাত্র পশ্চিমবঙ্গ হ্যাজ এ ইউনিভার্সাল স্কিম, যেটা আংশিক, পার্শিয়াল। সারা ভারতবর্ষে টপ 30%-এর আছে, যে নিম্নবিত্ত 30%-এর আছে। আর যে মধ্যবিত্ত মানুষ আমার জীবন জীবিকার একেবারে রানিং ইঞ্জিন অফ দ্য ইকোনমি, যার জিএসটির ওপরে আমি দেশ চালাচ্ছি, সেই মিডল ক্লাসের কোনো হেলথ কাভারেজ নেই। ল্যান্ডসেটের একটা পরিসংখ্যান বলছে যে প্রতি বছর বিনা চিকিৎসায় 10 লক্ষ মানুষ মারা যায়। ইট ইজ মোর দ্যান এনি ওয়ার।
ইরান যুদ্ধেও এত লোক মারা যাবেন না, 10 লক্ষ লোক ভারতবর্ষে মারা যায়। অথচ কিউবার মতো দেশে বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা অনেক কম। আবার নরওয়ের মতো দেশে <50 হচ্ছে বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা। এটা আমাদের লজ্জা নয়? দেখো, আমি এটাকে লজ্জা বলি না, আমি এটাকে যেটা বলবো, দিজ আর দ্য টার্গেটস ইন ফ্রন্ট অফ আস। আমি কখনোই আইদার ইন দ্য পলিটিক্যাল বা হিস্টোরিক্যাল সেন্স আমি কখনো নরওয়ের সঙ্গে ভারতবর্ষকে এক খাতায় ফেলতে পারি না। কেন পারি না? ইফ আই এম নট মিস্টেকেন, নরওয়ের টোটাল ট্যাক্সেশন মাসে আসে অ্যাট অ্যারাউন্ড 62%। তুমি যদি ভারতবর্ষে আজকে বলো আমি শিক্ষা দেবো, স্বাস্থ্য দেবো, 50% কি 55% ট্যাক্স দাও, সেই সরকার আগামী 15 মিনিটে কর্পূরের মতো হাওয়া হয়ে যাবে। Cannot be. Scandinavia is a different perspective. কিউবা নিয়ে অন্যান্য সমস্যা আছে। কিউবান ইকোনমিক অ্যানালিসিস ইজ আ কমপ্লেক্স কোয়েশ্চেন। কারণ কিউবাতে এই কথাটা ঠিক, প্রাইমারি হেলথ খারাপ না, প্রাইমারি এডুকেশন খারাপ না, কিন্তু কিউবার আবার প্রাইমারির উপরে কিচ্ছু নেই। কিউবার কোয়ালিটি অফ মিডল ক্লাস লাইফ, হায়ার এডুকেশন ইত্যাদি অত্যন্ত সাসপেক্ট। এবং তারা একটা নিজেদের একটা থিম পার্কে বসবাস করে। এবং সত্যি কথা বলতে আমাদের কিউবান কিছু ডাক্তারদের সঙ্গে মধ্যে কথাবার্তা হয়, যেটা বললাম যে ইউ আর কারেক্ট, কেউ হয়তো না খেয়ে মরবে না, কেউ হয়তো একেবারে বিনা চিকিৎসা হবে না, কিন্তু ওভারঅল সেই সোশ্যাল সিস্টেমের মধ্যেও অনেক কিছু ফাঁকফোকর। সেটা কিউবাকে দেখার প্রয়োজন কি? তুমি গোরবাচভ সোভিয়েট রাশিয়াকে দেখো না। দ্যাট ইজ এ কিউবা অন আ মাস স্কেল, ওয়ার্ল্ডস বিগেস্ট কান্ট্রি, সোভিয়েত ইউনিয়ন। আর এই যে সোশ্যাল সিকিউরিটিগুলো এলো ইউরোপে, তার জন্য তো সমাজতান্ত্রিক দেশগুলো একটা মানে বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের বিরাট। তুমি যদি খুব কাঁচা ভাষায় বলতে চাও, ওদের সোশ্যাল সিকিউরিটি এসছে আমেরিকার পয়সায়। নেটো যদি না আসতো আর আমেরিকার ঘাড়ে যদি 20% ডিফেন্স মেকানিজম না আসতো, ওই হিটলারের ভয় আর মুসলিমদের ভয়ে যদি থাকতে হতো, তাহলে এত পেঁয়াজি ওরা করতে পারতো না। ওরা করেছে, একটা জায়গায় এসছে। এখন সোশ্যাল সিকিউরিটি ফ্লুয়ের এগেনস্টে সোভিয়েত ইউনিয়নের যে লড়াই, প্রথম ফ্লু এগেনস্ট, দেখো সোভিয়েত ইউনিয়ন রাদার দ্যান স্প্যানিশ ফ্লু, সোভিয়েত ইউনিয়নের ইনভেস্টমেন্ট ইন্টু এডুকেশন অ্যান্ড সায়েন্স এডুকেশন ওয়াজ সলিড। কেন? কারণ নিকিতা ক্রুশ্চেভের সময় থেকে তারা এই ফিলসফিটা নিয়েছিল যে তাদের আজকে যেরকম ওই ইরান যেরকম চোখে চোখ রেখে কথা বলছে, যে তখন সোভিয়েত রাশিয়া ইন দ্য কোল্ড ওয়ার ইরা, স্টালিনের মৃত্যুর পর থেকে, যখন থেকে ক্রুশ্চেভ পাওয়ারে এলেন, তখন থেকে দে হ্যাড দিস ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ার উইথ ইউএসএ। আর এই যে ধরো এখন দেখো না, এত দলে দলে ভারতবর্ষ বাঙালিরা সব গিয়ে এই H1B করে কত আজকে 1-1.5 কোটি 2 কোটি ভারতবাসী করে খাচ্ছে ইউএসএতে একটা ইভেন্টের জন্যে। কোন ইভেন্টের জন্যে? যখন ক্রুশ্চেভের সময় যখন তোমার এদের এই স্পুটনিক পাঠালো স্পেসে, আমেরিকার কনভালশন শুরু হয়ে গেছে। বক্তব্যে উঠে এসেছিল যে ইরানের স্বাস্থ্যগত পরিষেবা আমাদের থেকে ভালো, অনেক সোশ্যাল স্পেন্ডিংও অনেক ভালো। ইরান ইজ আ ভেরি সিভিলাইজড কান্ট্রি, ইট ইজ আ ফান্ডামেন্টালিস্ট সিভিলাইজড কান্ট্রি। তাদের হেলথ কেয়ার মৌলবাদীরা রয়েছে, সেখানেও হেলথ কেয়ার এত উন্নত জায়গায় রয়েছে। ডিক্টেটোরিয়াল না। চায়নায় কেন এত ভালো? চায়না ইজ নট বিকজ অফ কমিউনিজম। তুমি যদি চায়নায় বর্তমানে ধারে কাছে গিয়ে থাকো, চায়না হ্যাজ নাথিং টু ডু, চায়না ইজ কমিউনিস্ট অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ অ্যাবসলিউটিজম, ডিক্টেটরশিপ। যে কোনো ডিক্টেটরশিপে ওয়েস্টেজ অফ এনার্জি নেই। তো তাহলে আফ্রিকার দেশগুলোতে তো ভালো স্বাস্থ্য কাটাবো তখন। আফ্রিকার দেশগুলো হচ্ছে করাপশন। যে নাইজেরিয়া, এক সময় নাইজেরিয়ার ডলার ওয়াজ 5 times US ডলার। তো দ্যাটস এ ডিফারেন্ট প্রবলেম। কিন্তু আমরা যদি ফিরে আসি আমাদের স্বাস্থ্যের কথায়, প্রথম কথা হচ্ছে আমাদের হাজারো ঝামেলা সত্ত্বেও উই হ্যাভ মেড সলিড প্রোগ্রেস। আমরা প্রাইমারি হেলথে বেশ কিছু ভালো কাজ করেছি। আমাদের হেলথ কেয়ার এক্সেলেন্সের রেকর্ড পৃথিবীতে ভালো, কিন্তু যে জিনিসটা আমাদের এখনও ফাঁকফোকর থাকছে, একটা হচ্ছে হেলথ কেয়ার পলিসিটা একেবারে ছন্নছাড়া। ইট ইজ এ স্টেট সাবজেক্ট, যেখানে কে ফান্ডামেন্টাল পলিসি করবে কোনো ঠিক নেই। 60% হেলথ এক্সপেন্ডিচার স্টেটের থেকে হয়, 40% সেন্ট্রাল থেকে হয়।
এই যে ধরো পশ্চিমবঙ্গে ঝগড়াঝাটি করে আয়ুষ্মান ভারতে ঢুকলো না, তাহলে পশ্চিমবঙ্গের ট্যাক্সের একটা বিরাট অংশ তো আয়ুষ্মান ভারতে ঢুকছে, তার মানে পশ্চিমবঙ্গ সেই ট্যাক্সটা ব্যবহার করতে পারছে না। তাহলে আমরা ঝগড়া করে সেটা করলাম না, তামিলনাড়ু করলো, গোয়া করলো, কেরালা করলো। তাহলে ম্যাচিওরিটি আসতে হবে যে পলিটিক্যাল ঝগড়া কত দূর তুমি নিয়ে যাবে। আর দুটো প্রশ্ন করে আজকের মতো শেষ করবো। একটা, ঠিক আছে, একটার মধ্যেই দুটো রাখছি। প্রথম কথা, আপনি সেদিন খুব সুন্দর বলেছিলেন যে আইআইটি এখানে মোড়ে মোড়ে তৈরি হচ্ছে, অথচ ভারতীয় চিকিৎসকদের একটা বিরাট সাফল্য আছে, তারা ইউরোপ আমেরিকার অপারেশন, হার্ট ট্রান্সপ্ল্যান্টেশন ইত্যাদি ইজি করে দিতে পারছে, অথচ মৌলিক গবেষণায় ভারতীয় চিকিৎসকরা সেইভাবে তাদের নাম আমরা শুনতে পাচ্ছি না। এটা কেন ঘটছে? আর দ্বিতীয়, যেটা আরও ভয়ঙ্কর জায়গা, যে কোনো সরকার, কোনো দল, তার মার্ক্সবাদী হওয়ার দরকার নেই, সে বললো আমি শিক্ষা স্বাস্থ্যে ভাই 20% অফ জিডিপি খরচা করবো, 10% স্বাস্থ্যে খরচা করবো, 10% শিক্ষায় খরচা করবো। সে তো ভারতবর্ষে 3 দিনও সরকার চালাতে পারবে না। তাহলে এটা আদৌ কীরকম গণতন্ত্র? ইট উইল বি আ পার্শিয়াল ডেমোক্রেসি। ধরো আমাদের, তুমি যদি এখন দৃষ্টিভঙ্গিটা চিন্তা করো, আমরা হচ্ছি একটা শাঙ্কেন ভার্সন অফ ইউনাইটেড স্টেটস যে একেবারে নাক দিয়ে কান দিয়ে পয়সা বেরোচ্ছে, সেই ইউনাইটেড স্টেটসের আজও 15% জনসংখ্যার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই। ওবামা দিতে চেয়েছিলেন, ওবামা সেকেন্ড টার্মে হেলথ ইন্স্যুরেন্স দিল, হিলারি ক্লিন্টন হেরে গেল। কেন হিলারি ক্লিন্টন হেরে গেলেন? কারণ আমেরিকানরা তার বউকেও বাড়ির থেকে বলে না, বাবা মাকে তাড়িয়ে দেবে যদি তাকে 0.5% ট্যাক্স বেশি দিতে হয়। এই যে আমার জনসংখ্যার বাকি 15%কে কাভার করতে গেলে আমাকে খানিকটা এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে, সেটা আমেরিকানরা জীবনে মেনে নেবে না, জীবনে। মানে বাই তুমি পপুলিজম নিয়ে যদি চিন্তা করো, তো সিমিলারলি আমাদের দেশে কি হবে? আমাদের দেশে আমরা কখনই আমাদের জীবিত অবস্থায় কখনোই সেই ইউরোপিয়ান সোশ্যালিজম, হেলথ সোশ্যালিজম আমরা পাবো না। আমাদের টার্গেট রাখা উচিত যে আমরা একটা সঠিক পলিসি করি, যে পলিসিতে যারা প্রাইভেট সেক্টরও বুঝতে পারছে আমরা কি পেতে পারি, কেন আমরা আসব। পলিসির মধ্যে আবছা থাকলে, এই যে আমি বলছি গত 5-6 বছর ধরে নাম্বার অফ বেডস বাড়ছে না। সামান্য 0.1% ওয়েলথ ট্যাক্স বাড়াতে চেয়েছিল বলে বলা হয়েছিল কংগ্রেস নাকি মঙ্গলসূত্র খুলে নেবে আদিবাসীদের। রাহুল গান্ধী কথাগুলো খারাপ বলেন না, কিন্তু উনি ঠিক করে বলতে পারেন না আর কি। আর রাহুল গান্ধীর মধ্যে প্রথমত, দ্যাটস এগেন আ সেপারেট ডিসকাশন, ডাইনেস্টি ডাজ নট জেল উইথ ডেমোক্রেসি। ইউ ক্যানট বি ডাইনাস্টিক অ্যান্ড ওটাই হচ্ছে রাহুল। যেমন ধরো মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইন্ডাস্ট্রি আনতে পারেন না? কারণ টাটাকে তুমি বাঁ হাত দিয়ে ডান পা দিয়ে লাথি মেরে তারপর বাঁ হাতে হ্যান্ডশেক করলে তো জমবে না খেলাটা। তো রাহুল গান্ধীর ওই সমস্যা। রাহুল গান্ধী তিনি ঘুম থেকে উঠে ডাইনাস্টিক, তারপরে অফিসে বসে উনি ডেমোক্রেটিক। তো হি হ্যাজ টু নো, লোকে ওকে বিশ্বাস করতে পারে না, তোর ক্রেডিবিলিটি নেই। দ্যাট হিজ অ্যান এডুকেটেড ম্যান, হিজ অ্যান ইন্টেলিজেন্ট পারসন। গবেষণায় তাহলে পিছিয়ে পড়েছি আমরা অ্যাপ্লিকেশনে পিছিয়ে। আমরা কোথায় গবেষণা করি? ধরো আমরা সফটওয়্যার রেভলিউশনে আমরা গবেষণা করিনি, এআইতেও আমরা করব না। আমরা engineers, the generation of engineers between the 50s to 70s, they betrayed India. তারা কেন বিট্রে করেছিল? কারণ ইঞ্জিনিয়ারদের একটা ডিমান্ড ছিল, দরজা খুলে গেল, তারা যে যার তল্পা গুটিয়ে কেটে পড়লো। যেখানে হেভি ম্যানুফ্যাকচারিং লাগেনি, যেমন ধরো ইফ ইউ লুক, আজকে ইসরোতে যাও না, যে ইঞ্জিনিয়াররা আজকে সাউথ অফ দ্য কান্ট্রির থেকে সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা প্রডিউসড হয়েছিল, তাদের মধ্যে আত্মসংযমটা একটু বেশি ছিল। ডাক্তাররা ওরকম ডায়রিয়ার মতো বাইরে চলে যেতে পারেনি, ওই জন্যে কিছু ডাক্তার থেকে গেছিলো। আমাদের মতো লোকেরা পৃথিবীর দুটো দেশে সিটিজেনশিপ নিয়েও আমরা বেয়াক্কেলের মতো দেশে ফিরে এলাম। দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। But the 2 decades of engineering output of India from 1950s to 1970s, they betrayed the country. তারা আমাদের ট্যাক্স পেয়ারের পয়সায় পড়াশোনা করতো। এই যে আইআইটি খড়গপুরের বাইরে একটা ফলক ছিল, সেটাকে বলতো ইন দ্য সার্ভিস অফ দ্য নেশন। আমরা গিয়ে যখন ওখানে ফেস্টিভ্যালে যেতাম, তোমাকে এইটাই বলে আজ শেষ করছি, লোকের ওই ফলকটার বাইরে একটা লিউকোপ্লাস দিয়ে আটকে দিত, ওখানে লিখে দিয়েছিল ইন দ্য সার্ভিস অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা।
অসাধারণ। ফলে এই যে ইন দ্য সার্ভিস অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অথবা ইন দ্য সার্ভিস অফ দেশের নামে নানা সংগঠন, অত্যন্ত ভয়ঙ্কর একটা সম্ভাবনার সামনে আমাদের কুণাল সরকার দাঁড় করালেন। আর এটাই হলো দরকার, কার্পেটের তলায় সত্য লুকিয়ে রাখা নয়, কার্পেটের বাইরে সত্যগুলো আসবে এবং নাগরিক সমাজ সে নিয়ে কথা বলবে। কতটা কথা বলবে আমি নিজেও জানি না, কিন্তু আশা রাখবো কথা বলবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ভালো থেকো, কথা হবে।